এই পারভেজ, হুম। ওঠ, সকাল হয়ে গেছে তো, কলেজে যাবি না? আর একটু ঘুমাতে দাও না আম্মু। আরে 8টা বাজে, ওঠ। কথাটা শুনে বিছানা থেকে উঠে পড়লাম। এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর নিজে নিজেকে গালি দিচ্ছি। কেন যে এত ঘুম হয় আমার বুঝি না। আজকে কলেজে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আসে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমার খেয়ালই নেই। রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, কোনো দিকে আমার খেয়াল নেই। হঠাৎ কিছু একটা সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তাকিয়ে দেখি আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের মেয়ে সুলতানা আপু। আমরা 3 তলায় আর সুলতানা আপুরা 4 তলায় থাকে। এদিক থেকে যেমন আমার উপরে, তেমনি আমার থেকে 1 বছরের সিনিয়রও। আর খুবই রাগী, না জানি কপালে কি আছে। এমনিতেই মেয়েদেরকে খুব ভয় পাই, তার উপর আবার এইরকম রাগী বদমেজাজি মেয়ে। আমি কিছু না বলেই সেখান থেকে উঠে তাড়াতাড়ি পালানোর জন্য দৌড় দিলাম। এ কি, আমি সামনে যাচ্ছি না কেন? পেছনে তাকিয়ে দেখি সুলতান আপু আমার জামা টেনে ধরে রাখছে। আল্লাহ, আমারে বাঁচাও! সকাল করে এই মেয়ের সামনে কেন ফেলাইলে আমারে? আমি কি দোষ করছি? ওই, ধাক্কা দিলি কেন? বল, ধাক্কা দিলি কেন? নাকি মার খাবি? সরি আপু, আসলে আমি দেখতে পারিনি। দেখতে পাসনি মানে? তুই কি অন্ধ নাকি? না না, অন্ধ হতে যাবো কেন? তাহলে দেখলি না কেন? আসলে আপু কলেজে দেরি হয়ে গেছে তো, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম, যার জন্য খেয়াল করিনি। ও তাই নাকি? মিথ্যে বলার আর জায়গা পাস না। ইচ্ছে করে ধাক্কা দিয়ে এখন ভদ্র সাজা হচ্ছে? আল্লাহ, এ কেমন মেয়ে বানাইছো? হ্যাঁ, সত্যি কথা বলার পরও বলে আমি নাকি মিথ্যে কথা বলছি। আমার আজকের মতো বাঁচাই দাও, আমি আর কখনো ওর সামনে আসবো না। শুধু আজকে রাত থেকে রক্ষা করো। কি রে, কথা বলছো না কেন? সরি আপু, এরপর থেকে আর এমন হবে না। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, যেতে দেন, খুব ভালো হতো। ঠিক আছে, যা। আর এরপর থেকে যদি এরকম করিস তাহলে তোর খবর আছে। কথাটা শোনা মাত্রই আমি সেখান থেকে ভৌতর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমি আর কখনো তার সামনে পড়বো না, দরকার হয় চোখ কান খোলা রেখে হাঁটবো। আচ্ছা, সুলতান আপুর সম্পর্কে একটু বলি। দেখতে মাশাআল্লাহ, পরি নয়, তবে পরির থেকেও বেশি। কিন্তু সমস্যাটা হলো খুবই রাগী আর বদমেজাজি। আমাদের এলাকার, এমনকি কলেজের সবার ক্রাশ সুলতানা আপু। আমারও ক্রাশ, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার থেকে 1 বছরের বড়, তাই কিছু বলতে পারি না। সুলতানা আপুকে ভয় পাই কেন শুনবেন? তাহলে শুনুন। একদিন রাস্তা দিয়ে আপন মনে সাইকেল চালাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন রাস্তাটা আমি কিনে নিয়েছি, যার জন্য কোনো দিকে খেয়াল করিনি। সেদিন সকালে একটু বৃষ্টি হওয়ার জন্য জায়গায় জায়গায় পানি বেঁধেছিল। তো আমি সাইকেল চালিয়ে যাওয়ার সময় কৌতূহলবশত সেই পানির উপর দিয়ে যাওয়ার সময় পানির ছিটে গিয়ে সুলতানা আপুর জামাতে লেগে যায়। সেদিন সুলতানা আপু আমাকে অনেক ভয় দেখিয়েছিল, এমনকি মারতে গিয়েছিল, তবে পারিনি। তার আগে আমি সাইকেল নিয়ে পালিয়ে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে কলেজে চলে এসেছি, কিন্তু কলেজে এসে আরেকটা ঝাড়ি, দেরি করে এসেছি, যার জন্য ক্লাসটা মিস। সেই জন্য মন খারাপ করে চলে গেলাম ক্যাম্পাসে। দেখি সব হারামিগুলো একসাথে বসে আছে। আমি যাওয়ার জন্য একটা হাসির রোল পড়ে গেল। বুঝলাম না কেন নিজেকে কেমন জানি জোকার জোকার মনে হচ্ছে, কিন্তু ওরা তো আমাকে দেখলে কখনো এমনভাবে হাসে না। নিজের দিকে তাকিয়ে দেখলাম ঠিক আছে কিনা। এই যা, আমার প্যান্টের চেইন দিকে খোলা। তাড়াতাড়ি করতে গিয়ে নিজের চেইনটাও আটকাতে ভুলে গেছি। তার মানে কি সুলতান আপু দেখছে, যার জন্য লজ্জায় কিছু করেনি? লজ্জা লাগছিল অনেক, তবে সেটা হারামিগুলোরে বুঝতে দিলাম না। কি কি হয়েছে? এটা তো স্বাভাবিক ব্যাপার না, মাঝে মধ্যে হতেই পারে। এতে আমার হাসার কি আছে? হয়েছে, থাক, আর তোকে বলতে হবে না। এখন বল, দেরি করে আসলি কেন? আরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আমরা যত দূর জানি তোর কোনো জিএফ নাই, তাহলে রাত্রে কি করিস? ছাড় না এসব বিষয়। তোরা সবাই এখানে, তাহলে ওই সোহাগার মিম কই? আর বলিস না, মানে? ওদের যেখানে থাকা দরকার সেখানেই আছে। কলেজের ওই পাশের আম গাছের নিচে বসে প্রেমালাপ করছে। আচ্ছা, তোর মুখটা এমন দেখাচ্ছি কেন? কই না তো। বুঝছি, সোহাগের সাথে তো ঝগড়া হয়েছে, যার কারণে এমন দেখাচ্ছে। আর রিলেশনশিপে একটু একটু এমন হবেই। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমাকে একটা কথা বল, তুই কবে প্রেম করবি? আরে তোরা তো জানিস আমি মেয়েদের দেখলে ভয় পাই, আর প্রেম সেটা তো দূরের কথা। চুপ থাক শালা, মিথ্যা কথা বললে তোর খবর আছে। মেয়েদেরকে তুই ভয় পাস এটা বললি, আর আমরা বিশ্বাস করব, তাই না? রাগ করিস না দোস্ত, ভালো কথা। তোরা রিমের ব্যাপারটা কি হলো? আর বলিস না, এতবার বলছি তারপরও রাজি হয় না। চিন্তা করিস না, হয়ে যাবে। এখন চল ক্লাসে যাই। চল। এরপর সকলে মিলে ক্লাসে চলে গেলাম।
কলেজ শেষে যে যার মতো বাসায় চলে গেলাম। বিকেলটা খুবই ভালো লাগে আমার কাছে, তাই ছাদে গেলাম প্রকৃতিকে উপভোগ করতে। ছাদের কোনায় দাঁড়িয়ে গান শুনছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। গানটা বন্ধ হয়ে যাওয়ায় আরেকটা দিতে যাব, তখনই মনে হলো নিজে যেন কেউ হইচই করছে। তাকিয়ে দেখি এটা আর কেউ নয়, স্বয়ং সুলতান আপু একটা ছেলের সাথে ঝগড়া করছে। এক পর্যায়ে ছেলেটির গালে থাপ্পড় দিয়ে দিছে। প্রথমে ভালো মতো খেয়াল করিনি, পরে দেখি আমাদের এলাকারই একটা বড় ভাই নিশ্চয়ই সুলতান আপুকে প্রপোজ করেছে, যার ফলস্বরূপ এই থাপ্পড়টা দিয়েছে। আমি দেখে মনে মনে বলছি, কি মেয়ে রে বাবা, মানুষের সামনে একটা ছেলেকে থাপ্পড় মেরে দিল, সামান্য প্রপোজ দিতে করেছে, ভালোবাসে না বলে দিলেই পারতো। সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমিও আর ছাদে না থেকে বাসায় চলে এলাম। হাত মুখ ধুয়ে নিজের ঘরের দিকে পা দিতেই আম্মুর ডাক। কি হয়েছে আম্মু? এইদিকে আয়। কেন? আর তোমার হাতে ওটা কি? যাই হোক, তোর জানা লাগবে না এটা নিয়ে। তোর সুফিয়া আন্টির বাসায় দিয়ে আয়। কি? আমি কেন যাব? তুমি গেলেই তো পারো। আমার হাতে কাজ আছে, তুই যা না, তারপর না হয় এসে পড়তে বসবি। ঠিক আছে, দাও। চলে গেলাম আম্মুর হাত থেকে বাটিটা নিয়ে। হয়তো ভাবছেন প্রথমে কেন আসতে চাইনি। আসলে সুফিয়া আন্টি মানে আম্মু যার বাসায় এটা নিয়ে যেতে বলেছে সেটা সুলতানা আপুদের, আর উনি সুলতানা আপুর আম্মু। দরজার সামনে গিয়ে বেল বাজাতেই দেখি সুলতানা আপু। আমি তো রীতিমতো ভয় শেষ, আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে তার সামনে না পড়ি, কিন্তু সেই ঘুরে ফিরে তার সামনে এখন দাঁড়িয়ে আছি। ওই, তুই এখানে কেন? না, ও ওই আন্টি বাসায় আছে। হুম, আছে কেন? না মানে আম্মু এই যে বাটিটা আন্টিকে দিতে বলেছে। আচ্ছা দে। কথাটা বলেই আমার হাত থেকে কেড়ে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। কেমন মেয়েটা, একটু আদব কায়দাও নেই। কে বাড়িতে আসলে তাকে ভিতরে ডেকে যে নাস্তা করতে দেবে তা না। ধুর, সেখান থেকে সোজা বাসায় এসে কিছুক্ষণ বইটা নিয়ে নাড়াচাড়া করে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরোতে দেখি সুলতানা আপু আমার থেকে মাত্র 5 হাত দূরে সিঁড়ি দিয়ে নামছে, হয়তো কলেজে যাবে। আমিও তার পিছু পিছু নেমে এলাম। নিচে নেমে দেখি একটা রিক্সা হাতের কাছে নেই। ওই তো একটা রিক্সা আসছে। কি, সুলতান আপু এগিয়ে যাচ্ছে কেন? তার মানে আমার কপালে মনে হয় রিক্সা নেই। রিক্সা কাছে আসতে সুলতান আপু উঠে গেল, আর আমি কি করব? কিছুই করার নেই, দাঁড়ায় আছি। দেখলাম সুলতান আপু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। বুঝলাম না কেন, নাকি আজকেও আবার চেইন খোলা। তাকিয়ে দেখি না, ঠিকই আছে। তাহলে হাসলো কেন? ও হয়তো আমার আগে রিক্সায় উঠে গেল সেই জন্য। ওকে, সেটা ব্যাপার না। আমিও হেঁটেই চলে এলাম। কলেজে এসে দেখি হারামিগুলো সব জোড়ায় জোড়া বসে আছে। কি, সাকিবও দেখি রিমেরে পটাই ফেলছে। সবগুলোর জোড়া জোড়া দেখে নিজেকে কেন জানি এতিম এতিম লাগছে। ধুর, কেন যে প্রেম করতে গেলাম না। মন খারাপ করে ক্যাম্পাসে বসে আছি। কিছুক্ষণ পর হারামিগুলোও আসলো। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? তাছাড়া কি করবো, তোরা তো জোড়া জোড়া যার যার মতো বসে থাকিস, আমার দেখোস না। তাহলে তুই প্রেম কর একটা। না রে, আমি একা আছি, ভালো আছি, একাই ভালো। আচ্ছা, তার মানে তুই প্রেম করতে ভয় পাস? একদমই না। ঠিক আছে, আজকে তোর সাহসের একটা পরীক্ষা হয়ে যাক। মানে কেমন পরীক্ষা? আজকে তুই একটা মেয়েকে প্রপোজ করে দেখা। হ্যাঁ ঠিক বলছোস, হয়ে যাক আজকে ওর একটা পরীক্ষা। আমি পারবো না। তার মানে তুই স্বীকার করছিস যে তুই ভীতু? বললাম না আমি ভীতু না। তা তো দেখতেই পাচ্ছি। বুঝছি, স্যারেরা আমার ভীতু মনে করতেছে। তারা আমি প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, কাকে প্রপোজ করবো বল? ওই আমাদের সুলতানা আপু আছে না, তাকে প্রপোজ করতে হবে। যদি পারিস তাহলে আমাদের পক্ষ থেকে তোর জন্য উপহার আছে। আমি তো নামটা শুনে ভয় শেষ। আরে তোরা এমনিতেই যে উপহার দিতেছস ওইটাই গ্রহণ করতে পারি নাকি? কি হলো, যা প্রপোজ করে আয়। এর সাথে ভালো আমার মরে যেতে বল, মরে যাই। আরে তুই হইলি আমাদের একমাত্র বন্ধু, তোকে কি আমরা মরতে বলতে পারি? না, বাঘের সামনে খাবার রেখে বলতেছস বাঘ যেন না খায়। দেখ, তোর সাহস যদি থাকে তাহলে প্রপোজ করে দেখা, নাহলে স্বীকার কর যে তুই ভীতু। আমি তো ভালো মতো ফাইসে গেছি। যদি প্রপোজ না করি তাহলে ওরা সবসময় আমাকে ভীতু বলে হাসাহাসি করবে, আর প্রপোজ করলে তো সুলতান আপু কাছেই খেয়ে ফেলবে। কি, তার মানে তুই মেনে নিলি যে তুই ভীতু? না, আমি মোটেও ভীতু না। আচ্ছা চল, আমি প্রপোজ করে দেখাচ্ছি। মুখের উপর তো বলে দিলাম যে প্রপোজ করব, কিন্তু একমাত্র আল্লাহই জানে আমার কপালে কি আছে। সকলে মিলে সুলতান আপুকে খুঁজতে লাগলাম। দেখি সুলতান আপু কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে, তার পাশে তার বান্ধবীগুলো। এদের সামনে যদি সুলতান আপু আমাকে থাপ্পড় দেয় তাহলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সাকিব আমার হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দিল। যা,
এবার গিয়ে প্রপোজ কর। আমি ফুলটা হাতে নিয়ে সামনের দিকে যাচ্ছি। নিজের পায়ের দিকে তাকিয়ে দেখি পা যেন আপনা আপনি লুঙ্গি ডান্স দিতেছে। সামনে যাবো কেমনে? নাচা তো থামে না। পেছনে তাকিয়ে দেখি হারামিগুলো আমাকে দেখে হাসছে। আল্লাহ, এ কেমন বন্ধু বানাইছো? হ্যাঁ, যে বন্ধুর বিপদে ফেলায় আবার হাসে। হ্যাঁ, ঠিক আছে, আমারও একদিন সময় আসবে, সেদিন সব সুদে আসলে ফেরত দেবো। সুলতান আবুর সামনে গিয়ে দাঁড়াতে দেখি সুলতান আবু আমার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। মনে হয় এখনই খেয়ে ফেলবে আমাকে। আমার তো তার চোখ দেখেই হালুয়া টাইট। প্রপোজ করবো কেমনে? কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। সুলতান আপু, তোমাকে তোমাকে একটু কথা বলার ছিল। কি বল? এখানে না, একটু ওইদিকে চলো। ওই, যা বলার এখানে বল, আমি যেতে পারবো না। এমনিতেই ভয়ে আছি, তার উপর আমার ধমক দেয় কেন? কি বলবি বল। আপু আসো না, এখানে বলতে পারবো না। ঠিক আছে, চল। সুলতান আপুকে নিয়ে একটু দূরে চলে আসলাম, যাতে তার বান্ধবীরা না দেখতে পারে আমাকে থাপ্পড় মারার সময়। কি হলো, এখানে আনলি কেন? আপু, আমি না তোমাকে ভাবা করছিস কেন? যা বলবি তাড়াতাড়ি বল। বলছি তো, আমি তোমাকে আই, তুই কি বলবি নাকি চলে যাব? আচ্ছা বলছি। আপু, আমি না তোমাকে ভালোবাসি। কথা না বলার সাথেই আর আমাকে পাইকে দিলাম দৌড়। যাওয়ার সময় পেছনে তাকিয়ে দেখি সুলতান আপু আমার দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে আছে। হাতের কাছে পেলে যে কি করতো। দৌড় দিয়ে সোজা ক্যাম্পাসে চলে আইসি। একটু পর দেখি হারামিগুলো আইতেছে। কি রে, দৌড় দিলি কেন? চুপ, আগে পানি দে। আমি তো রীতিমতো হাঁপাচ্ছি, বুকটা যেন রকেটের গতিতে ফাল পাচ্ছে। আর একটু দৌড়ালে নির্ঘাত উপরেই চলে যেতাম। পানিটা খেয়ে বসে আছি আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। নিজেকে কেন জানি একটা শ্বাসকষ্টের রোগী মনে হচ্ছে। তোরা যে যাই বলিস, পারভেজের কিন্তু সাহস আছে। থাক, আর তেল মারিস না, ক্লাসে চল। সকলে মিলে ক্লাসে চলে গেলাম। আমি তো ভয়ে ভয়ে আছি, না জানি কখন কোত্থেকে সুলতান আপু বের হয়ে আসে। কলেজ ছুটির পরও আমি ক্লাসে বসে আছি, যাতে সুলতান আপু চলে যায়। আর আমি কোলারে কিছু করে পাঠাই দিছি। একে একে সবাই চলে গেলে আমিও কলেজ থেকে এক প্রকার চোরের মতো বের হলাম। আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে দেখি যে সুলতান আপু আছে নাকি নেই। যাক, বাঁচা গেল। আপন মনে নির্ভয়ে রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ যেন আমার কলার ধরেছে। তাকায় দেখি সুলতান আপু। আপু, তুমি এখানে? কি মনে করেছিস? আমি চলে গেছি? তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। আপু, আমাকে মাফ করে দাও। আসলে তখন বন্ধুদের কথায় প্রপোজটা করছিলাম, আমি আর কখনো করব না। তা বললে তো হবে না, শাস্তি তো তোকে পেতেই হবে। আপু, দেখো তোমার আব্বু। সুলতান আপুর পেছনে তাকাতেই আমি দিলাম এক দৌড়ে বাসায় এসে কোনো মতে ব্যাগটা রেখে বাসা থেকে বের হয়ে গেলাম। বলা যায় না যদি বাসায় চলে আসে সেই জন্য। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এসে দেখি আব্বু বসে আছে। কি ব্যাপার? আব্বু তো এত তাড়াতাড়ি কখনো বাসায় আসে না। পারভেজ, এদিকে আয়। আমি তো আব্বুর ডাক শুনেই ভয় পাইছি। সুলতান আপু আবার বিচার দেয়নি তো, যার জন্য আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। বিশ্বাস নেই, এই মেয়েকে বলতেও পারে। কি আব্বু? কোথায় ছিলি? এই তো একটু বাইরে গেছিলাম। পড়ালেখা কেমন চলছে? জি, ভালো। আচ্ছা, এখন ঘরে গিয়ে পড়তে বসবি। আচ্ছা। আমি সেখান থেকে রুমে চলে এলাম, কিন্তু এখনো বুঝলাম না আব্বু এত তাড়াতাড়ি বাসায় আসলো কেন। যাই হোক, আমি তো বেঁচে গেছি যে সুলতান আপু কিচ্ছু বলেনি, না হলে এতক্ষণে আমার উপর দিয়ে যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ আছে সব বয়ে যেত। কিছুক্ষণ পরে সকলে একসাথে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আজকে সকালে কলেজ নেই, তাই একটু শান্তিতেই ঘুমাচ্ছিলাম, কিন্তু সেটা হয়তো আমার আম্মুর সহ্য হলো না। দূর, কোত্থেকে যেন তার ডাক আমার কানে ভেসে আসছে। কি হয়েছে আম্মু, ডাকছো কেন? ডাকছি কেন জানিস না? দেখ, দরজায় কেউ বেল বাজাচ্ছে, খুলে দে। আমি ঘুমাচ্ছি, পারলে তুমি খুলে দাও। আমি রান্না করতেছি, যা খুলে দে। কতক্ষণ ধরে বেল বাজাচ্ছে। আমি তো ঘুম চোখে দরজার দিকে যাচ্ছি, যে বেল বাজাচ্ছে তার মনে মনে 326টা গালি দিলাম। দরজা খোলার সাথে যেন আমার ঘুম উধাও। এ কি, সুলতান আপু এত সকালে আমাদের বাসায়? কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে? সেই কখন থেকে বেল বাজাচ্ছি। আর আন্টি কোথায়? আম্মু তো রান্না করে। বলার সাথেই সুলতান আপু আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে রান্নাঘরে চলে গেল। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত সকালে কেন আসলো, আর আম্মুর কাছে এবার কি দরকার? তার মানে কি কালকের ওই কথার জন্য বিচার দিতে আসছে? আচ্ছা, গিয়ে দেখি কি বলে। আমি রান্নাঘরে পাশে গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম, ভেতরে কি কথা হয় শোনার জন্য। আন্টি কেমন আছেন? আরে সুলতানা যে, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কি রান্না করেন? পারভেজ,
পায়েসটা একটু বেশি পছন্দ করে, তাই রান্না করছি। আচ্ছা দেন, আমি আপনাকে সাহায্য করছি। না না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কিছুই করতে হবে না। তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আঙ্কেল কোথায়? দেখছি না যে। এ কি, আব্বুকে খুঁজে কেন? উনি তো অফিসে চলে গেছে। তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো। আচ্ছা আন্টি, পারভেজ এত বেলা করে কি ঘুম থেকে উঠে? ওর আজকে কলেজ নেই, তাই ঘুমাচ্ছিল। ও আম্মুর সুলতান আপুর কথা শোনার সময় সুলতান আপুর পিছনে দেখাতে আমার সাথে যোগাযোগ হয়ে গেল। আমি তো দৌড়ায় রুমে চলে আসছি। কিছুক্ষণ পর দেখি সুলতান আপু আমার রুমে এসে হাজির। কি রে, এটা কি মানুষের রুম নাকি চিড়িয়াখানার? চিড়িয়াখানা হতে যাবে কেন? এটা তো আমার রুম। না, রুমের এই অবস্থা দেখে মনে হয় না কোনো মানুষের রুম। একটু গুছিয়ে রাখতে পারিস না? সুলতান আপুর আচরণটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, এটা কোনো বিপদ আসার আগে পূর্বাভাস নয় তো? কোনো কিছু না ভেবে সুলতান আপুর সামনে হাত জোর করে বসে পড়লাম। আবু, কালকের জন্য সরি। আসলে বন্ধুরা চ্যালেঞ্জ করেছিল তাই বলছি। আপনার কাছে অনুরোধ, আমার বাসায় বলবেন না, না হলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আরে ভালো কথা মনে করেছিস তো, আমারই তো খেয়াল ছিল না। দাঁড়া, এক্ষুনি গিয়ে আন্টিকে বলে আসি। আবু প্লিজ প্লিজ এমন করো না। তুমি যা বলবো আমি তাই করবো, তাও আমার বাসায় বলো না। ঠিক আছে, বলবো না। তবে কালকে কলেজে গিয়ে আমার সাথে দেখা করবি, মনে থাকবে? থাকবে। আচ্ছা তাহলে থাক, আমি এখন যাই। সুলতান আপু দেখলাম চলে গেল। উফ বাবা, যেন হাফ ছেড়ে বাঁচলাম। মনে মনে বললাম, আমি তোমার সাথে দেখা করা তো দূরের কথা, সামনে আর যাবো না। তারপর সকালে নাস্তা করে বেরিয়ে গেলাম হারামিগুলোর সাথে দেখা করতে। সবাই দেখি মাঠেই আছে। ওই যে আসছে। এমন করে বলার কি দরকার আছে? আমি মনে হয় আসি না? না, কালকে যেভাবে ভয় পেয়েছিলি আমরা তো মনে করেছিলাম তুই আর বাসা থেকেও বের হবি না। ধর, ভয় পাই নাকি? তাছাড়া আমার উপহার কই? কিসের উপর? আমরা তোরে কালকে মামু বানাইছি। তবে রে তারা বলেই দিলাম সবাইরে দৌড়ানি। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে দিলাম আরেকটা ঘুম। এক ঘুমেই বিকাল পার করে দিচ্ছি। হায় আল্লাহ, কি সুন্দর আর আমি ঘুম দিচ্ছি। সত্যি অলিম্পিকে যদি ঘুমের প্রতিযোগিতা হতো তাহলে নিশ্চিত আমি প্রথম হইতাম। সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে পড়তে বসার আগে আম্মুর ডাক। কি হয়েছে? তুই তো সুলতানা আপুদের বাসায় যা। কেন? আজকে থেকে তুই আর সুলতানা একসাথে পড়বি। বাসায় পড়িস কি না পড়িস, দরজা বন্ধ করে। তাই সুলতানা এসে বলছে তুই প্রতিদিন সন্ধ্যার সময় তার সাথে পড়তে যাবি। মনে মনে বললাম, আম্মু তুমি কি আমাকে পড়তে পাঠাচ্ছ নাকি উপরে ওঠানোর টিকিট হাতে দিচ্ছ? ওর কাছে পড়তে গেলে নিশ্চিত আমি মারা যাবো। কি হলো, যা। না না, আমি রুমের মধ্যে তো পড়ি, তাহলে তার কাছে আর কি দরকার? বেশি বুঝবি না, তোকে যেতে বলছি, যা। যাচ্ছি তো। ঘর থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। রুম থেকে বেরোনোর সাথে সাথে আবার পিছনে ফিরে ভালোভাবে দেখিয়ে নিলাম। জানি না আর দেখতে পারবে কিনা মুখ। রুমের থেকে বের হয়ে এক শয়তানি বুদ্ধি ঢুকে গেল মাথায়। সুলতান আমার বাসায় না গিয়ে সোজা থাকিবের বাসায় চলে গেলাম। কি রে, কি মনে করে? কি মনে করে আবার পড়তে আসলাম? একসাথে পড়বো সেই জন্য। কোনো সমস্যা না থাকলে তুই আসার বান্দা না। বল রহস্যটা কি? আসলে আম্মু বলেছে বই খাতা নিয়ে সুলতান আপুর কাছে গিয়ে পড়ার জন্য, কিন্তু আমার মনে হলো আজকে তোর সাথে পড়ি, তাই চলে এলাম। থাক, বুঝছি যে তুই ভয় পাস। চুপ, বেশি বুঝবি না, পড়। তারপর দুজন মিলে পড়া তো দূরে থাক, শুধু গল্প করছি। রাত 10টার সময় বাসায় এসে একটু মিথ্যে বলছি যে সুলতান আপুর কাছ থেকে পড়ে এলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য উদ্দেশ্যে বের হলাম। কলেজের সামনে গিয়ে দেখি সুলতান আপু গেটের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার বারবার তার সামনে কেন ফালাও? আমি তো দূরে দাঁড়িয়ে আছি, কখন সুলতান আপু যাবে আর আমি কলেজে প্রবেশ করব। কিন্তু সেটা মনে হয় আর হবে না। সুলতান আপু চোখ যেন শকুরের মতো দেখে ফেলছে। আয় এদিকে আয়, পালানোর চেষ্টা করবি না, তাড়াতাড়ি আয়। আমিও চুপচাপ এগিয়ে গেলাম তার কাছে। সে কিছু বলার আগে আমি বলা শুরু করে দিলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি বলেই দৌড় দিলাম। আয়, দৌড়াবি না, না হলে কিন্তু তোর আব্বুর কাছে বলে দিব। আমি তো কথা শুনে আবার জায়গায় চলে আসছি। জি আপু। দৌড় দিলি কেন? কই, আমি তো দাঁড়িয়ে আছি। দৌড় কাকে বলে আপু? আমি তো ভালো মতো হাঁটতেই পারি না, আবার দৌড় দেবো কেমনে? চুপ, বেশি কথা বলবি না। কালকে সন্ধ্যার সময় আসলি না কেন? আসলে আপু কালকে না খুব পেট ব্যথা ছিল, তাই আসতে পারিনি। সম্পূর্ণ মিথ্যে বললাম। মিথ্যে কথা বলবি না, আজকে সন্ধ্যার সময় চলে আসবি।
তোর পেট ব্যথা নাকি অন্য কিছু ব্যথা সেটা আমি দেখবো না। যদি না আসিস তাহলে তোর খবর আছে। কে বললো আমি আসবো না? আমি তো অবশ্যই আসবো। ঠিক আছে, যা ক্লাসে যা। বলতে দেরি, আমার আর বাইকে সেখানে সোজা ক্যাম্পাস চলে আসছি। কি রে, সুলতানের সাথে তো ভালোই চলছে। চলছে মানে? সে কি ট্রেন নাকি যে চলবে? ট্রেন হতে যাবে কেন? বলছি তোদের সম্পর্ক দেখি খুব ভালো মতো হয়ে উঠেছে, মানিয়েছে কিন্তু তোদের দুজনের। তুই বেশি কথা বলা শিখে গেছিস। ওর মার সব কটা হলো মিলে। কেন মারবো? কেন? ও তো ঠিক বলেছে। হ্যাঁ, বুঝছি, আর আমি বলে এখন আর আমার কথা শুনবে না। দূর, যে যাই ভাবুক, তাতে আমার কি? কি রে পারভেজ, ট্রিট দিবি না নতুন রিলেশনের জন্য? ট্রিট? হ্যাঁ তাই না? দাঁড়া দিচ্ছি। লাঠি করে আমার জ্বালায় আমি বাঁচছি না, আর ওরা আছে রিলেশন নিয়ে। রাগ করিস কেন? আমরা মনে হয় কিছুই বুঝি না। তো থাক তোরা, আমি চললাম বলেই ওখান থেকে উঠে এলাম। পিছনে তাকিয়ে দেখি হারামিগুলো হাসতেছে। চলে এলাম ক্লাসে। একা একা বসে আছি, কিছুই ভালো লাগছে না। তাও সব কটা ক্লাস করে বাসায় চলে এলাম। শত সময় ফ্রেশ হয়ে সুলতানাপুর বাসায় গেলাম। না হলে যে কালকে কলেজে গেলে আমার কপালে কি আছে বুঝতেই পারছি। দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই সুলতানাপু খুলে দিল। মনে হচ্ছিল যেন আমার জন্য অপেক্ষা করছে। আসছোস, ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে বই খুলে পড়া শুরু করে দিলাম। না হলে হয়তো আবার কোনো ঝড় বয়ে যেতে পারে। একটু পর সুলতানাপু আসলো, হাতে দুটো চায়ের কাপ। এই নে ধর। সুলতানাপুর হাত থেকে চা নিয়ে খাচ্ছি আর বই খুলে পড়তেছি। তার দিকে তাকাই নেই। বাবা, পড়ার প্রতি এত দরদ দেখছি তোর। বাসাও কি এভাবে পড়িস? হুম। আচ্ছা পারভেজ, তোকে একটা কথা বলি। জি আপু বলো। আচ্ছা, আমি কি খুব রাগি? আমি প্রশ্নটা শুনে কিছুটা অবাক হলাম। এটাও কি বলতে হয় নাকি সে রাগি কিনা? যদি এখন বলি হ্যাঁ, তাহলে নিশ্চয়ই রাগ করবে। না, কি বললো তুমি রাগি? আই, মিথ্যে কথা বললি কেন? আল্লাহ, এই কোন জ্বালায় পড়লাম? হ্যাঁ বললে তো নিশ্চিত রাগ করতো, না বললেও রাগ করে। কোন দিকে যাব? আচ্ছা শোন, কালকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবি, একসাথে কলেজে যাব। আমি মাথা নাড়িয়ে হাসিদুল জানালাম। এখন পর। এরপর দুজন মিলেই পড়তে থাকলাম। পড়া শেষ হওয়ার সাথে বাসায় এসে খেয়ে দিয়ে ঘুম। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, না হলে আবার সুলতান আপু চলে আসবে সেই ভয়ে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে করতে সুলতান আপু এসে হাজির। এটা মেয়ে নাকি অন্য কিছু? এত তাড়াতাড়ি সবকিছু করে কেমন? কি রে, তোর এখনো খাওয়া হয়নি? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে তো। ঘরের দিকে তাকিয়ে দেখি এখনো 8টা বাজতে 5 মিনিট বাকি। এত সকালে কলেজে গিয়ে কি করবো? কিচ্ছু বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। দুজনেই বাসার নিচে রিক্সার জন্য অপেক্ষা করছে। একটু পর থেকে রিক্সা একটা আসছে। সুলতান আপু উঠে বলল, আর আমি দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে থাকলি কেন? ওঠ। মানে না, ওই তুই কি উঠবি নাকি আমি নিচে নামবো? না আপু, উঠছি তো। রিক্সা উঠে পড়লাম। এই প্রথম সুলতান আপুর এতটা কাছে বসে আছে। এর আগে সবসময় নিম্নে এক হাত দূরেই থাকতাম। অস্বস্তি লাগছে, তাও কিছু করার নেই, সহ্য করতে হবে। কলেজের সামনে আসতে দুজনে নেমে পড়লাম। দুজনে মিলে একসাথে পাশাপাশি হেঁটে কলেজের মধ্যে ঢুকলাম। তাকিয়ে দেখলাম এখনো তেমন একটা মানুষ আসেনি, তবে আমার হারামিগুলো চলে আসছে। এখন জোড়ায় জোড়ায় আছে। আমাকে আর সুলতান আপুকে একসাথে দেখে মনে হয় ওরা কিছুটা অবাকই হয়েছে, যেটা মুখ দেখলেই বোঝা যায়। কিছু তো যাওয়ার পরেই। আচ্ছা আপু, তুমি থাকো, আমি যাই। কি রে, কই যাস? ওই যে ক্যাম্পাসে যাব। ঠিক আছে চল, আমিও যাব। ইহা বলে আমি কি আমার সাথে যাবে? মনে হয় আজকে রক্ষা নেই। হ্যাঁ, আমি যেখানে পালানোর চেষ্টা করছি সেখানে সুলতান আপু আমাকে বেঁধে রাখার চেষ্টা করছে। দুজনে মিলেই একসাথে ক্যাম্পাসে চলে এলাম। আশেপাশে তাকিয়ে দেখি আমার থেকে বড় ভাইরা আমাদের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। এমনভাবে হা করেছে যেন একটা হাতে ঢুকে যাবে মুখের মধ্যে। ক্যাম্পাসে পাশাপাশি বসে আছি আর আমিগুলো দেখি আজকে আর কাছে আসছে না, হয়তো সুলতান আপুর ভয়ে। কিন্তু আমারও যে ভালো লাগছে না। কিছুক্ষণ পর সুলতান আপুর বান্ধবীরা এলে উঠে চলে গেলেন, আর আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। সুলতান আপু যাওয়ার সাথেই আর্মির দল দৌড়ে চলে আসছে। আমি অবশ্য বুঝতেই পারছি ওরা কি বলতে চলেছে। কি রে, আমাদেরকে তো মনে হয় ভুলেই গেছিস। কি বলেছি এসব? ভুলবো কেন তোদের? দেখলাম তো, এখন তো মনে হয় আর আমাদেরকে সময় দিতে পারবি না। আচ্ছা দোস্ত, তুই তারে পটাইলি কেমনে? এই কি শুরু করছে? আমি নাকি তারা পটাইছি? উল্টো সেই তো আমার শিকল দিয়ে বেঁধে ফেলছে, যেটা কাটা খুবই কষ্টকর। কি রে, এখন মুখ দিয়ে কথা বের হয় না কেন?
আল্লাহ দিছে তোদের একটা মাথা, সারাদিন খালি উল্টা বুঝোস। আমাদের মাঝে কিছুই নেই, যত সব ফালতু কথা। সে তুই যাই কর, ট্রিট তো তোকে দিতেই হবে। দেখ সাকিব, বেশি বাড়াবাড়ি করবি না, নাহলে কিন্তু তোর ব্যাপারে সব বলে দেবো রিমার কাছে। আমার ব্যাপার মানে কি বলতে চাচ্ছিস তুই? কি পারভেজ ভাই, আপনি কি জানেন ওর ব্যাপারে? প্লিজ বলেন আমাকে। আরে তেমন কিছু না, পারভেজ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পারভেজ ভাই, আপনি কি বলবেন? আরে তেমন কিছুই না, ওই তোমার সাথে প্রেম করার আগে আরেকটা মেয়ের সাথেও প্রেম করছিল, সেটা। পুরোই মিথ্যে বললাম। কি বলিস পারভেজ এসব? আমি আবার কবে প্রেম করলাম? কবে প্রেম করছো তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলে সাকিব আর রিমা ঝগড়া করা শুরু করে দিল। আমি তো মনে হয় মহা খুশি, মনে মনে মহা খুশি। আজকে প্রতিশোধ দিতে পারছি। সেদিন আমাকে প্রপোজ না করলে আজকে সুলতান আপুর সাথে এমন হতো না। কিরে পারভেজ, এটা তুই কি করলি? তুই জানিস যে সাকিবের আগের কারোর সাথে প্রেম করে নাই, মিথ্যা বললি কেন? দেখ, বেশি কথা বলবি না, নাহলে তোরটাও বলে দেবো মিমকে। কিরে পারভেজ, সোহাগ কি করছে? ওই সেদিন দেখলাম মোবাইলে কার সাথে যেন কথা বলছে, জানো জানো বলে। তবে আমি শিওর ওটা তুই ছিলি না, কারণ আমি তোর সাথে এটা কাগজের ব্যাপারটি কথা বলছিলাম, মনে আছে? ডাহা মিথ্যা কথা বললাম। হ্যাঁ মনে আছে। তার মানে সোহাগ তোর আমি ছাড়াও অন্য একটা জিএফ আছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিমার সোহাগও মারামারি লাগাই দিছে। এখন দেখি ঋতুকে কিছু করা যায় কিনা। কিরে, তোর বয়ফ্রেন্ড কই? আরে বলিস না, সারাদিন শুধু ওর বাবার দোকানে বসে থাকে, যার জন্য ভালো মতো দেখা তো দূরে থাক, কথাও বলতে পারি না। বয়ফ্রেন্ড তো তুই পাইছস? দেখ গিয়ে কোন মেয়ের সাথে লাইন মারছে। ওই শোন, তুই আমাকে এসব কথা বলে ওদের মতো বোকা বানাতে পারবি না। ও খুব ভালো ছেলে, কখনোই এমন কাজ করবে না। বসে বসে কিছুক্ষণ ওদের ঝগড়া দেখলাম, পরে আবার নিজের দোষ স্বীকার করে ঝগড়া শেষ করে দিচ্ছি। এখন ওরা যেভাবে আমার দিকে তাকায় আছে, মনে হচ্ছে যেন আমি কোনো মঙ্গল গ্রহ থেকে পালায় আইছি, সেরকম একটা প্রাণী। তবে কিছু বলেনি, চলে গেলাম ক্লাসে। কলেজ শেষে বাইরে এসে দেখি সুলতান আপু গেটে দাঁড়িয়ে আছে। আমি কি সামনে যাব নাকি যাব না, এটাই ভাবছি। গেলাম সুলতান আপুর কাছে। সুলতান আপু একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ল। খিরে, দাঁড়িয়ে কেন? ওঠ। না আপু, তুমি চলে যাও, আমি ওদের সাথে হেঁটে হেঁটে যাবো। আয়, তুই উঠবি? এই বলে সুলতান আপু আর বন্ধু থেকে রাগের লোক নিয়ে তাকালো। আরে পারভেজ জানা, এত করে বলছে যখন, আমরা চলে যাব, তুই যা। বুঝলাম ভয় পাইছে, কিছু করার নেই। উঠে পড়লাম রিক্সায়। তারপর বাসায় এসে বিকালের দিকটায় ঘুরতে বেরোবো, তখনই সুলতান আপু এসে হাজির। কিরে, কই যাস? এই একটু বাইরে যাচ্ছিলাম। ঠিক আছে চল, আমিও যাব। হ্যাঁ, কি বলে আমার সাথে যাবে? না, এই সাথে যাওয়া যাবে না, আমি বাসায় থাকি, সেটাই জন্য আমার জন্য মঙ্গল। তুমি যাবে কেন? আমি তো দোকানে যাচ্ছি, ওই কি যেন, হ্যাঁ লবণ আনতে যাচ্ছি। মিথ্যা কথাও বলতে পারিস না। এখন চল, ঘুরতে যাব। ধরা খাইছি জানি, এখন থেকে নিয়ে যেতেই হবে। দুজনেই ঘুরতে বের হলাম। নদীর পাড়ে এসে দেখছি বসেছি, তবে কেউ কোনো কথা বলছি না। নীরবভাবে বিকেলটা ঘোরলাম। সন্ধ্যায় বাসায় এসে চলে গেলাম সোজা সুলতান আপুর বাসায়। এভাবে দিন চলছিল, একসাথে কলেজে যাওয়া, বাসায় আসা, আবার সন্ধ্যার সময় তার বাসাতে পড়তে যাওয়া, খুব ভালো লাগছিল। তবে সুলতান আপু সবসময় শুধু ধমক দেয়, রাগ করে, কিন্তু আমার কাছে সেটা ভালোই লাগে। এভাবেই কেটে গেল এক সপ্তাহ। সকালে কলেজ যাচ্ছি, কিন্তু আজকে সুলতান আপু নেই, জানি না কেন। আমার আগে চলে গেল, হয়তো কোনো কাজ হচ্ছে। আজকে কেন জানি একা একা লাগছে, মিস করছি সুলতান আপুকে, হয়তো ভালোবেসে ফেলেছি। মন খারাপ করে কলেজে গেট দিয়ে ঢুকছিলাম, দেখলাম দূরে সুলতান আপু তাদের বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। হাতে কিছু কাগজপত্র, হয়তো এর জন্যই তাতে চলে এসছে। কিছুতে যাওয়ার পরেই এক বড় ভাই মানে সুলতান আপুর ক্লাসমেট আমাকে ডাক দিল। জি ভাইয়া বলুন। তুই সব সময় সুলতানার সাথে ঘোরাঘুরি করিস কেন? একই ফ্ল্যাটে থাকি, সেই জন্য একসাথে থাকি। কেন ভাইয়া? এখন থেকে তোকে যেন আর না দেখি সুলতানার পাশে। ভাইটা চোখে আঙ্গুল দেখি কথাটি বললো। কেন ভাইয়া? ওই বেশি প্রশ্ন করবি না, যা এখান থেকে। আমি আর কোনো কথা না বলে চলে আসতে যাবো, দেখি সুলতান আপু আমার দিকে এগিয়ে আসছে। আই, ও তোরে আঙ্গুল দেখে কি বলছে রে? আরে আমি ওকে কি বললাম, আমি তো ওকে বোঝাচ্ছিলাম। কি রে পারভেজ, এটা কি সত্য? আসলে ভাইয়া বলছিল যে আমি যেন তোমার সাথে না ঘুরি, আর ঘুরলে বলে আমার কি খবর করবে। কি, তোর এত বড় সাহস, তুই এই কথা বলছস? দাঁড়া, তোরে দেখাচ্ছি।
এই বলে কি যেন খুঁজতে লাগলো। সুলতানাপুর এমন আচরণ দেখে সব কটা পালাইছে। আমিও খুশি মনে ক্যাম্পাসে চলে এলাম। যাক, আমারও তাহলে একটা বডি গার্ড আছে। ক্যাম্পাসে বসে আছি সবাই মিলে। হঠাৎ গেটের দিকে চোখ পড়তে দেখি এক অচেনা সুন্দর আগমন। দেখতে অনেক সুন্দর। আমি তো দেখেই ক্রাশ খাইছি। এটা জাতীয় খাবার না খেয়ে কি পারা যায় বলো? হ্যাঁ, তবে যাই বলে নাই কেন, সুলতানা আপু এর থেকেও বেশি সুন্দরী। কি মেয়েটা দেখে আমাদের দিকে আসছে। মেয়েটা এগিয়ে আমাদের কাছে আসলো। আমি তো মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছি। এই যে, আপনারা কি এই কলেজের? আমাদের দেখে কি মনে হচ্ছে? না মানে, আসলে আমি এখানে সম্পূর্ণ নতুন, তাই আর কি জিজ্ঞেস করলাম। ও, নাম কি আপনার? সাকিব মেয়েটার সাথে কথা বলার সময় রিমা ওর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন খেয়েই ফেলবে। তাই সাকিব আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল। আমার নাম নাবিলা। আপনাদের? আমি পারভেজ। আর যার সাথে প্রথমে কথা হলো সে সাকিব। একে একে সবার সাথে পরিচয় করে দিলাম। আপনি আগে কোন কলেজে পড়তেন? আগে খুলনায় ছিলাম, কিন্তু আমার বাবা একজন ব্যাংকার, তাই তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, যার জন্য এখানে আসা। ও, তাই এখানে আপনাদের পরিচিত কেউ আছে? না, আমি এখানে সম্পূর্ণ নতুন, ভালো মতো চিনিও না সব জায়গা। তাহলে আমাদের মতো অপরিচিতদের সাথে কথা বলছেন যে? এই কলেজেই যখন ভর্তি হয়েছি তখন তো সবার সাথে কথা বলতেই হবে। ভালোই তো গুছিয়ে কথা বলতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। তাহলে আমাদের গ্রুপে আরো একটা হারামি যোগ হবে। তবে এখন থেকে আমরা আপনি নয়, তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তা নাবিলা, তুই কোন বিভাগে? বাণিজ্য বিভাগে। তোরা? আমরা তাহলে তো একসাথেই। চল ক্লাসে যাওয়া যাক। সবাই মিলে একসাথে ক্লাসে চলে এলাম। ওরা তো ওদের মতো জোড়ায় জোড়ায় বসেছে, আমি আর নাবিলা একসাথে বসেছি। ভালো লাগতেছিল, অনেক সুন্দর করে কথা বলতে জানে ও। কলেজ শেষে বাইরে এসে দেখি সুলতানা আপু গেটের সামনে দাঁড়িয়ে আছে। মনটা একটু খারাপ হয়ে গেল। খুব ইচ্ছে ছিল নাবিলার সাথে গিয়ে ওর বাসাটা চিনে আসবো, কিন্তু সেটা মনে হয় হবে না। নাবিল আর আমি একসাথে পাশাপাশি হাঁটছি। গেটের কাছে আসতেই সুলতানা আপু রিক্সা ডাক দিয়ে উঠতে বলল। কিরে দাঁড়িয়ে কেন? ওঠ। আপু তুমি আজকে যাও, আমি হেঁটে আসছি। বলার সাথে সাথে সুলতানা আপু দেখি আমার দিকে তাকিয়ে দাঁত কটর মটর করতেছে। আমি তো ভয়ে উঠে পড়ছি। কি রে পারভেজ, এটা কি তোর জিএফ? আমি তো জিএফ। কথাটা শুনে সুলতানা আপুর মুখের দিকে তাকালাম, দেখি রাগে চলতেছে। আরে জিএফ হবে কেন? আমার আপু হয়। রিক্সা যাও তো। ওখানে দাঁড়ানো না জানি নাবিলার কি জিজ্ঞেস করতো। রিক্সায় বসে আছে দুজনে, তবে সুলতানা আপুর মনে হয় মন খারাপ, কোনো কথা বলেনি। বুঝলাম না কেন। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে একটু বাইরে বের হলাম, তবে আজকে সুলতান আপু নেই, আমি একাই। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলাম। ভালো লাগছে বিকেলটা, তবে সুলতান আপু থাকলে আর একটু ভালো লাগতো। নদীর একপাশ দিয়ে হেঁটে চলেছি। হঠাৎ দিকে নাবিলা নদীর পাড়ে বসে আছে, তাই এগিয়ে গেলাম তার কাছে। আর নাবিলা, তুই এখানে? ও পারভেজ, এই তো একটু ঘুরতে বেরিয়েছি জায়গাটা চেনার জন্য। তুই এসেছিস, ভালোই হলো, একা একা ভালো লাগছিল না। আচ্ছা চল একটু হাঁটা যাক। চল। দুজনে মিলে বিকেলটা ভালোই উপভোগ করলাম। সন্ধ্যা হতে চলো প্রায়। চল তবে তোর বাসা পৌঁছে দেই। না, আমি একাই যেতে পারবো। আরে চল, ভয় পাওয়ার দরকার নেই। তোর বাসায় যাচ্ছি না, শুধু বাসার কাছেই। আচ্ছা চল। দুজনে বাসার দিকে রওনা দিলাম। আর এই তো দেখি আমাদের এলাকার মধ্যেই যাচ্ছে। তাহলে কি ওইখানে থাকে? একটা বাসার সামনে এসে বললো এই বাসার 5 তলা থাকি। বাসার নামের সিটি। আমাদের বাসা থেকে 2টা বাসায় পড়েই। তাহলে তুই এই বাসায় থাকিস? আমার বাসা কোনটা জানিস? না তো, কোনটা? ওই যে বাসাটা দেখছিস 2 বাসার পরে, ওই বাসার 3য় তলায় থাকি আমরা। তাহলে তো ভালোই হলো, সব সময় দেখা হবে, আবার একসাথে কলেজেও যাওয়া যাবে। আচ্ছা এখন যাই, কালকে দেখা হবে। ওকে। বাসায় এসে বইয়ের ব্যাগটা নিয়ে চলে গেলাম সুলতান আপুর বাসায়। দরজায় বেল বাজাচ্ছে, কিন্তু খোলার কোনো নামই নেই। এমনটা তো কখনো হয় না। কিছুক্ষণ পর আন্টি দরজা খুললেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো পারভেজ? ভালো। সুলতান আপু কই? ও শরীরটা আজকে ভালো নেই, তাই বলছে তুমি আসলে চলে যেতে। ও, মন খারাপ করে সেখান থেকে চলে এলাম। বুঝলাম না হঠাৎ করে সুলতান আপুর কি হলো। বাসায় এসে পড়ার চেষ্টা করলাম, কেন জানি আজকে পড়তে ভালো লাগতেছে না, তাই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাবো বলে নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু সুলতান আপু এখনো আসছে না কেন বুঝতে পারছি না। মনে পড়লো যে আন্টি বলেছিল সুলতান আপুর শরীর খারাপ, তাই ভাবলাম একটু দেখা করে আসি। বাসায় উঠতে যাব, তখনই নাবিলা এসে হাজির। কি রে, কলেজ যাবি না? হ্যাঁ যাবো তো। তাহলে আবার বাসায় যাচ্ছিস কেন? চল। এমনি। আচ্ছা চল।
দুজনে মিলে কলেজের দিকে রওনা দিলাম। সুলতান আপুকে আর দেখা হলো না। কলেজে গিয়েও তেমন একটা ভালো লাগছিল না, এই ক্লাস না করে বাসায় চলে আসলাম। বিকেল দিকে বাসার সামনে বসে আছি, ভালো লাগছে না। কিছুক্ষণ পর নাবিলা এসে বললো নাকি ঘুরতে যাবে, তাই চলে গেলাম দুজনে মিলে। সন্ধ্যায় বাসায় এসে সুলতান আপুর বাসায় গেলাম, কিন্তু আন্টি বললো সুলতান আপু নাকি এখনো অসুস্থ। মন খারাপ করে চলে এলাম। এভাবেই কেটে গেল 5 দিন। তবে এই 5 দিনে সুলতান আপুর সাথে একবারও দেখা হয়নি। অনেক মিস করছি তাকে। তার বাসায় গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। কলেজ থেকে বাসায় এসে দেখি একদম উপর থেকে বাসাটা সাজানো হয়েছে, মনে হয় বাড়িওয়ালার মেয়ের বিয়ে। আমি কোনো কিছু না ভেবে বাসায় চলে এলাম। দেখি আমাদের রুমটাও সাজানো হয়েছে। এমনি বাবাও আজকে বাড়িতে, বুঝতে পারলাম না কেন। পারভেজ, এদিকে আয়। জি আব্বু। এই নে, এখানে 10,000 টাকা আছে। এটা নিয়ে মার্কেটে গিয়ে একটা সুন্দর দেখে পাঞ্জাবি আর পায়জামা কিনে নিয়ে আয়। আমি কোনো প্রশ্ন না করে চলে গেলাম, কারণ তাকে প্রশ্ন করার ক্ষমতা আমার নেই। মার্কেট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বাসার সামনে দাঁড়িয়ে দেখি বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, লাইটের আলোটাও ফুটে উঠেছে। এই যে আব্বু, পাঞ্জাবি আর পায়জামা। এটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছো মানে? বুঝলাম না। আজকে তোর আর সুলতানের বিয়ে, আর ওরা এখন তোর জন্য অপেক্ষা করছে। আমি যেন আব্বুর কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আমার সাথে সুলতান আপুর বিয়ে মানে? তার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো আমার জীবনটা পুরোই তেজপাত হয়ে যাবে। আমার বিয়ে মানে মানে বেশি মানে না করে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আম্মু, তুমি বোঝাও না, আমি এখনো ছোট, আর আমি এই বিয়ে করবো না। চুপ, বেশি কথা বলবি না। বুঝছি, এরা আমার আর কোনো কথাই শুনবে না, বরং যা হচ্ছে সেটা আটকানোর ক্ষমতা নেই, সহ্য করতে হবে। খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেল। কিভাবে কি আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে এসে ভাবছিলাম, হঠাৎ আম্মুর কথায় ঘুর কাটলো। কি রে, এখানে দাঁড়িয়ে কেন? তো কি করবো, বড়ির পাঠা বানা দিয়েছে বিয়ে দিয়ে। চুপ, রুমে যা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। তুমি যাও, পারলে আমি যেতে পারবো না। কে শোনে কার কথা? এক ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আম্মু খোলো, আমি এখানে থাকবো না, খোলো আম্মু। আমার ডাক যেন আম্মুর কানে যাচ্ছে এটা। আই, গরুর মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ আব্বু প্লিজ আমাকে যেতে দাও। আই, কি কইলি? আমি তোর আপু, তাই না? সরি, আমাকে যেতে দাও। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তোর কোনো কথা শুনবো না। আর ওই মেয়েটাকে, যাকে পাবার পর আমাকে ভুলে গেছস, তোর তো শাস্তি আছে। আরে সুলতান আবু বলছি কেন, সে তো এখন আমার বউ। এ কি, সেদিকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। তুমি দরজা বন্ধ করছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। তা বললে তো হবে না, শাস্তি তো তোকে পেতেই হবে। লাইট অফ করলে কেন? আমাকে তো খুব ভয় করছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। বলার সাথে সাথেই আমার উপর ঝাঁপিয়ে পড়ো। আমি শুধু চিৎকার দেওয়ার চেষ্টা করো, বাঁচাও। বাকিটা ইতিহাস। সকালে ঘুমিয়ে আছে, কেউ যেন পানি মুখে মারছে, তাই লাফ দিয়ে উঠছি। ওটা দেখি সুলতানা মাথা মুছছে, যার কার জন্য তার পানি আমার মুখে এসে পড়ছে। বোধহয় গোসল করেছে এই মাত্র। বিছানা থেকে উঠে বাথরুমে যাবো, তখনই নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে কোনো পোশাক নেই। হায় আল্লাহ, আমার পোশাক হয়ে গেল। আমার পোশাক কই? আমি কি করে জানবো? খুঁজে দেখ পারলে তুই। এ কি, নিজের স্বামীর সাথে তুই করে কথা বলছে? না জানি আমার ভবিষ্যতে কি আছে। তুমি জানো না মানে? আর কালকে রাতে তুমি আমার সাথে অমন করলে কেন? আই, আমি তোর সাথে কি করছি? সুলতানা কথাটি বলে মুসকি মুসকি হাসছে। কি করছো মানে? আমার মতো একটা ছোট নিষ্পাপ ছেলের সাথে তুমি যা করেছো, আমি তোমার নামে পুরুষ নির্যাতনের মামলা করব। আই, বেশি কথা বলবি না, যা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খাওয়ার জন্য ডাকছে। যাবো, আগে ওইখান থেকে আমার একটা লুঙ্গি দাও। আমি পারবো না, পারলে তুই গিয়ে নিয়ে আয়। আমি যদি নিয়ে আসতে পারতাম তাহলে কি তোমাকে বলতাম? আই, তুই আমার সাথে তর্ক করবি না, না হলে কিন্তু। না না, তর্ক করতে যাবো কেন? তুমি তোমার সুইট আপু, তাই না? আমার মুখ ফুসকে আপু বেরিয়ে গেছে। আই, কি বললি তুই? আমি তোর আপু? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যেই কয়দিন লাগে। আমার আর বাইকে লুঙ্গির মায়ে ত্যাগ করে কাঁথা নিয়ে বাথরুমে দৌড় দিলাম। ব্রাশ করে শাওয়ার ছেড়ে দিলাম। গোসল তো করছি শান্তিতে। সুলতানাকে বিয়ে করে আমি অনেক খুশি, কিন্তু তার থেকে বেশি দুঃখী, কারণ আমার বাকি জীবনটা একদম তেনাতেনা করে ফেলবে সেই জন্য। গোসল করতে গিয়ে যেই কথাটা ভিজে গেছে সেদিকে খেয়ালে নেই। গোসল করে মাথা মুছতে যাবো, দেখি টাওয়াল নেই, আর সাথে কিছু নিয়েও আসিনি যে পরবো। এখন কি করি? সুলতানের কাছে চাইলে আমি নিশ্চিত ও কখনোই দেবে না। কি যে করি? সালা কেন যে বাবা মা বিয়েটা দিল?
অবশ্য বিয়ে দিয়ে ভালোই করেছে, কারণ কালকে রাতে যে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। বাথরুমের দরজা খুলে দেখি মহারানী খাটের উপর বসে আছে, তার মুখটা লাল হয়েছে রাগে। তবে রাগলে না সুলতানাকে ভালোই লাগে, এটা যেটা আগে কখনো চোখে পড়েনি। কি করব, কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা বলে দেখি, সুলতানা শুনছো? ওই যে আমার কোনো কথাই যেন ওর কোনো কানেই যাচ্ছে না। কি হলো, শুনতে পাচ্ছ না? কি হয়েছে? বলছিলাম যে টাওয়ালটা দাও না। আমি পারবো না, পারলে নিয়ে যা। দাও না, আমার পরে কিছু নেই। তো আমি কি করব? তুমি আমার লক্ষ্মী বউ, প্লিজ দাও। আই চুপ থাক, পারলে নিয়ে যা, আমি নিতে পারবো না। ঠিক আছে, তুমি বাইরে যাও। কি কইলি? বাইরে যাব মানে? আমি যেতে পারবো না। হে আল্লাহ, এ কেমন তেরাবো দিছো? আগে তো জানতাম রাগেও বদমেজাজি, এখন দেখছি তেরার দিকেও এক নম্বরে। ঠিক আছে, তুমি উল্টো দিকে ঘুরে বসো, আমি নিচ্ছি। পারবো না। আল্লাহ, ওর ঘাড়ে তেরার যে কটা রোগ আছে সব কটা জোড়া লাগাই দাও প্লিজ। তার মানে তুমি দেবে না? না, আমি দিব না। ঠিক আছে, তাহলে আমিও এখান থেকে বেরোচ্ছি না। কি রে পারভেজ সুলতানা, তোরা কই? বাইরে আয়, তোদের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আম্মু বাইরে থেকে কথাটি বলো। আসছি মা। আই তাড়াতাড়ি বাইর হ, সবাই অপেক্ষা করছে। তাহলে ওখান থেকে টাওয়ালটা দাও। একবার বলছি শুনছ নাকি? আমি দিতে পারবো না। ঠিক আছে, আমিও বেরোচ্ছি না এখান থেকে। দেখি কতক্ষণ না দিয়ে বসে থাকে। কি রে, আর কতক্ষণ? আম্মু আবারও ডাক দিচ্ছে, এবার তো দিতেই হবে। এই নে ধর তোর টাওয়েল, তাড়াতাড়ি বের হয়ে রেডি হয়ে নে। সুলতানার মুখে কিছুটা বিরক্তির ছাপ। আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে রেডি হয়ে বাইরে এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কি রে, এত দেরি হলো কেন তোদের আসতে? মা, আপনার ছেলে একদম অলস, সে কখন থেকে ডাকছি, ঘুম থেকে উঠতেই চায় না। আমি নাকি ঘুম থেকে উঠতে দেরি করেছি, বরং তার জন্য যে আমার দেরি হয়েছে সেটা বলছে না। ঠিক আছে, আমারও সময় আসবে। সকলে মিলে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেলাম। শুনেছি বিয়ের পরের দিন নাকি স্বামী আর বউ মিলে তাদের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু আমার কপালে মনে হয় সেটা নেই, কারণ তারা যে আমার উপরতলাতেই। কি কপাল আমার। কোনো কিছুর দিকে খেয়াল না করে শুয়ে পড়লাম। ঘরের দিকে চোখ পড়তে দেখি 8:15 বাজে। আচ্ছা কলেজে কি যাব? কালকে বিয়ে করলাম আর আজকে যদি কলেজে যাই তাহলে সবাই কি বলবে? ঘরের ভিতর যেন থাকতে ইচ্ছে করছে না। কাউকে কিছু না বলে চোরের মতো ব্যাগটা নিয়ে কলেজে চলে গেলাম। যে যাই বলুক তাতে আমার কি, আমার কলেজের আগে ভালো লাগে না তো। কলেজে এসে সোজা ক্যাম্পাসে চলে গেলাম। দেখি হারামিগুলো আমার দিকে এক অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে। কিরে, এমন করে কি দেখছিস? স্বপ্ন দেখছি না তো। মানে কি আবার? শুনলাম বিয়ে করেছিস, আমাদেরকে জানাইলি না। সালা, আমি জানতাম না যে আমার বিয়ে। আমি যখন কলেজ থেকে বাসায় গেলাম দেখলাম বাসাটা সাজানো, মনে হচ্ছে বাড়িওয়ালার মেয়ের বিয়ে। পরে দেখি বরটা হলাম আমি। যাই বলিস না কেন, আজকে কলেজে আসলি কেন? তোর না কালকে বিয়ে হয়েছে? কাউরে জানাইনি, বাসা থেকে চোরে মতো পালায় আসছি, নাহলে আসতে দিত না। তা ভাবির নাম কি? আমার বিয়ে হয়েছে সেটা জানোস, আর কার সাথে হয়েছে সেটা জানোস না? না রে, সেটা এখনো জানতে পারিনি। কি আবার? ওই যে সুলতানা। বলার সাথেই আমার দিকে হা করে দেখালো। মনে হচ্ছে বিশ্বাসই হচ্ছে না যে ওর আগে মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে। যাই বলিস না কেন, তা কালকের রাতটা কেমন কাটলো? আগে বিয়ে কর, তারপর দেখবি কেমন কাটলো। আমার তো মনে হয় জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে। আর এর পিছনে দোষ হলো তোদের। সেদিন যদি আমাকে প্রপোজ না করতে বলতি তাহলে আজ বিয়েটা হতো না। আরে তুই মুখে যাই বলিস না কেন, তোদের দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে। আচ্ছা বাদ দে, ক্লাসে চল। চলে গেলাম ক্লাসে। ভাগ্য ভালো যে হারামিগুলো ছাড়া আর কেউ আমার বিয়ের কথা জানে না। কলেজ শেষে বাসা আসছে আর ভাবছি না জানি কপালে কি আছে, কারণ সকালে কাউরে না বলে কলেজে চলে আসছি। বাসায় এসে দেখি দরজার সামনে বাবা বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। কোথায় গিয়েছিলি? একটু কলেজে গেছিলাম। আচ্ছা, তোর কি বুদ্ধি জ্ঞান বলতে কিছুই নেই? কালকে বিয়ে করলি আর আজকে কলেজে যেতে হলো? আরো নানান কথা শুনিয়ে দিল। মন খারাপ করে রুমে চলে গেলাম। তাকে দেখি সুলতানার মুখটা ফুলে আছে, হয়তো কান্না করেছে, কিন্তু কেন? তার মানে কি ও ভেবেছে বাসা থেকে পালিয়ে গেছি? সুলতানা তো আমাকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরতো। ওই কোথায় গিয়েছিলি আমাকে না বলে? জানিস কত ভয় পেয়েছিলাম আমি যে তুই আমাকে ছেড়ে। সুলতানা আর কিছু বলার আগেই কেঁদে দিল। কলেজে গেছিলাম। তো আমাকে বললে কি হতো? আচ্ছা বাবা সরি, আর হবে না, এই কান ধরছি। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ভেবে অনেক খুশি হলাম যে সুলতানা মেয়েটা রাগী হলেও আমাকে খুব ভালোবাসে, কারণ আমি না থাকায় সেও যে
অনেকটা কষ্ট পেয়েছে, সেটাই তার প্রমাণ। রাতে সকলে একসাথে খেতে বসলাম। পারভেজ, জি আব্বু। এই নে ধর। এটা কি? এটা হচ্ছে তোদের হানিমুনের টিকিট। আগামীকাল বিকাল 4টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবি। হোটেলে সব কিছু ঠিক করা আছে, আর যাবার সময় আমার ডেবিট কার্ডটা নিয়ে যাস। বাহ, বিয়ে গেলাম গতকালকে, আবার কালকে হানিমুনে যাচ্ছি, সাথে হাত খরচের জন্য ডেবিট কার্ডও দিয়ে দিচ্ছে। আমি কিছু বললাম না। আসলে আমার খুব ইচ্ছা যে সিলেটে ঘুরতে যাব। একবার বন্ধুদের সাথে যেতে চেয়েছিলাম, যেতে দেয়নি। তবে এই সুযোগের হাতছাড়া করছি না। খাবার খেয়ে এসে ব্যাগ গোছানো শুরু করে দিলাম। মাত্র 3 দিন থাকবো, সেই হিসাব করে আমার জামা কাপড় গুছিয়ে নিলাম। কিন্তু মহারানী এখনো গোছাচ্ছেন। মনে হচ্ছে যেন হানিমুনে না, একবারের জন্য যাচ্ছে। কি হলো, এত জামা কাপড় নিচ্ছ কেন? তুমি কি ওখানে থাকবে নাকি? চুপ, বেশি কথা বলবি না। এরপর ওর ব্যাগ গোছানো হয়ে গেলে দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেল 4টার সময় যথাস্থানে থেকে বাসে উঠে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে। বাস চলতে চলতে কখন যে চোখটা লেগে গেছে খেয়াল করিনি। যখন ঘুম ভাঙলো তখন প্রায় চারপাশে অন্ধকার। ঘরের দিকে তাকিয়ে দেখলাম 8টার মতো বাজে। সিলেট যেতে এখনো 2 ঘন্টা বাকি। পাশে তাকিয়ে দেখি সুলতানাও ঘুমিয়ে আছে। আহ, কি মায়াবী মুখ! ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দিতে পারবো। এখন যেমন শান্ত মায়াবী লাগছে, আর ঘুম থেকে উঠলেই মনে হবে যেন একটু পেতনি। বাসে জানালাটা হালকা একটু খুলে দিলাম। আকাশের চাঁদটা আজকে খুব সুন্দর দেখাচ্ছে। চাঁদের আলো সুলতানার মুখে এসে পড়ায় চেহারাটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সাথেই বাইরে থেকে আসা বাতাস ওর চুলগুলো উড়ে এসে মুখের উপর পড়ছে, আর আমি খুবই আলতো করে নিজের আঙ্গুলগুলো দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছিল তখন। অবশ্যই সিলেটে এসে পৌঁছালাম। সুলতানাকে ঘুম থেকে ডেকে উঠালাম। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাসায় ফোন করে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। অনেকক্ষণ ধরে জার্নি করার জন্য শরীরটাও ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম দুজনেই। ভেবেছিলাম বাসায় তো শান্তিতে ঘুমাতে পারি না, এখানে একটু শান্তিতে ঘুমাতে পারবো, কিন্তু তা মনে হয় আমার কপালে নেই। সকাল করেই ভাঙা রেডিও বাজা শুরু করে দিছে। ওই, তুই কি উঠবি নাকি পানি দেব? কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দিবা না নাকি? না, দেব না। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেন, চা বাগানে ঘুরতে যাব। কথাটা শুনে ঘরের দিকে তাকিয়ে দেখি এখনো 6টা বাজেনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সকালে কি চা বাগানে যায়? কেউ যায় না বলেই তো আমরা যাব। তোমার যাওয়ার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। কি বললি? দাঁড়া, তোরে দেখাচ্ছি। কথাটা বলেই মালা শুরু করে দিচ্ছে। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হোটেলের বাইরে এসে দেখি এখনো পর্যন্ত একটা কাকও ঘুম থেকে ওঠেনি। আর ওই কিনা চা বাগানে যাবে। হালকা হালকা ঠান্ডা লাগছে। দুজনে হাঁটতে হাঁটতে চা বাগানে চলে গেলাম। হালকা শীত, যার জন্য সকালের কুয়াশায় ভিজে গেছে চা পাতাগুলি, যার বিন্দুগুলি ফুটে উঠেছে। আসলে সকালটা খুব সুন্দর লাগছে। চারপাশে কুয়াশা ঘেরা, যেন মনে হচ্ছে আকাশটা পৃথিবীর বুকেই নেমে এসছে। আমি প্রকৃতিটাকে উপভোগ করার জন্য চোখটা বন্ধ করে হাঁটছি। হঠাৎ সুলতানা একটা চিৎকারের আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখি সে আর নেই। কোথায় গেল? কোথায় গেল? দৌড়ে পেছনে গিয়ে দেখি চারপাশে এতটা কুয়াশা যে দূরের কিছুই দেখতে পাচ্ছি না। আমি সুলতানা বলে জোরে জোরে ডাকছি, কিন্তু কোনো সাড়া নেই। মনের মাঝে একটু ভয়টা হয়ে গেল। শুনেছিলাম এখানে নাকি সকালে কোনো মেয়েকে একা পেলে তুলে নিয়ে যায়। মনের মধ্যে যেন ভয়টা আরো চেপে বসলো। কি করব, কিছু যেন মাথার ভিতরে ঢুকছে না। আশেপাশে ভালো মতো খুঁজতে দেখলাম, কিন্তু কোথাও নেই। আশেপাশে মানুষও নেই যে কাউকে জিজ্ঞেস করব। অবশেষে কোথাও না পেয়ে হতাশায় হোটেলের দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কোথায় খুঁজবো আমি ওকে, আর বাসায় বলবো কিভাবে। মনের মাঝে ভয়টা যেন আরো তীব্র হতে লাগলো। একরাশ কষ্ট নিয়ে হোটেলের দরজাটা খুলে দেখি সুলতানা খাটের উপর বসে আছে। আমি যেন ওকে দেখতে পেয়ে প্রাণ ফিরে পেলাম দেহে। ও আমার এমন অবস্থা দেখে হাসছিল, আর আবার যে রাগ তীব্র মাথায় বেরিয়ে গিয়েছিল যে গিয়েই তার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছি। এই প্রথম কারো গায়ে হাত তোলাম, তাও আবার সুলতানার। ওর দিকে তাকিয়ে দেখি চোখটা ছলছল করছে। এখনই হয়তো কেঁদে দেবে। জানি না কেন বুকের ভিতরে একটা টান অনুভব করলাম। কোনো কিছু না ভেবে সুলতানাকে জড়িয়ে ধরলাম। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে কান্না করে দিছে। এমন কেন করলে? জানো আমি কত ভয় পেয়েছি। তোমাকে কেউ? সরি, আর কখনো এমন হবে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি কতক্ষণ তার খেয়াল নেই। তারপর সুলতানাকে ছেড়ে দিলাম। কিছু যেন একটা মনের ভিতর তাড়া করছে, কারণ ওকে যে থাপড় মারছি সেজন্য কিছু ভালো লাগছে না। সুলতানা, সরি থাপ্পড়টা মারার জন্য। সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করিনি। তবে এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। কি বলে? এ প্রতিশোধ নেবে মানে? না জানি কি হতে চলেছে আমার সাথে। দুজনে মিলে সকালে নাস্তা করে আবার ঘুরতে বেরোলাম। এবার সুলতানা হাতটা খুব শক্ত করে ধরে আছে, যেন কোথাও যেতে দেবো না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেলে চলে এলাম। এভাবেই ঘোরাঘুরির ভিতর দিয়ে 3 দিন কেটে গেল। খুব উপভোগ করলাম এই 3 দিন। সেখান থেকে বাসায় এসে পরের দিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় সুলতানাকে বললাম, কিন্তু ও বলে আসবে না। ফ্রি মনে কলেজে এসে হারামিগুলোর কাছে চলে এলাম। কিরে বউ পাগলা, আইছস?
বলেই সবাই হেসে দিল। বউ পাগলা মানে কি বলতে চাচ্ছিস? তো কি বলবো, সব সময় তো বউয়ের আঁচল ধরে বসে থাকিস, কলেজে আসিস না। ওই বেশি কথা বলবি না, নাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কি রে পারভেজ, আমাকে তো মনে হয় ভুলেই গেছোস। কথাটা শুনে ওর দিকে তাকিয়ে দেখি চোখটা ফুলে গেছে আর আগের থেকে অনেক শুকিয়ে গেছে। মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তোকে কেন ভুলতে যাবো? বলা যায় না, নতুন বিয়ে করেছিস। ফালতু কথা বাদ দিয়ে ক্লাসে চলে যাই। সকালে আমি ক্লাসে চলে গেলাম। কলেজ থেকে আসার সময় আমি আর নাবিলে একসাথে রিক্সা করে এলাম। ওকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে এলাম। দরজা খুলতে দেখি সুলতান আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আমি তো ভয়েই শেষ, না জানি আমার উপর দিয়ে কি বয়ে যেতে চলেছে। ব্যাগটা নিয়ে রুমে আসার সাথে সাথেই সুলতানা দরজাটা বন্ধ করে দিল। আমি নিশ্চিত আজকে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যেতে চলেছে আমার উপর দিয়ে। ওই মেয়েটার সাথে কি কথা? কোন মেয়ের কথা বলছো? মনে হয় নাবিলার। কিন্তু ও কিভাবে দেখলো? আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে। কি হলো? ওই মেয়ের সাথে এত কি? একই রিক্সায় আসতে হবে? আসলে একসাথে পড়ি, আবার একই এলাকায় বাসা, তাই একসাথে আসছি। তোর একসাথে নিকুচি করি। আজকে থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, আর আজকে রাতে তোর খাবারও বন্ধ। ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা সব তুই করবি। আল্লাহ, এই কি বলে? কলেজ বন্ধ, রাতে খাবার বন্ধ, আবার সব কাজও করতে বলতেছে। এটা কি বউ নাকি কোনো দজ্জাল? প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর ওর সাথে কথা বলবো না। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু মার খাবি। বাহ, কি বউ জুড়েছে আমার কপালে, নিজের স্বামীকে বলে মারবে। আচ্ছা, তোমার সব কথায় আমি রাজি, তবে প্লিজ আমাকে কলেজে মানা করো না। কেন? কলেজে না গেলে ওই মেয়ের সাথে প্রেম করতে পারবি না? দেখো সুলতানা, তুমি যেটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই নেই, শুধু শুধু ভুল ভাবছো। চুপ, আর একটা কথা বলবি না। আমিও মন খারাপ করে ব্যাগটা রেখেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন সকাল 7টা বাজে। আল্লাহ, যে ঘুম দিছে, এই ঘুমের জন্য রাতে আর খাওয়ার কষ্ট করতে হয়নি। কিন্তু বউটা কেমন, একবার ডাকও দিল না খাওয়ার জন্য। হঠাৎ মনে পড়ে গেল আমার তো কলেজে যাওয়ার বন্ধ। বাসা থেকে দেখি সুলতানা এখনো ঘুমাচ্ছে। এটাই সুযোগ। আস্তে করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ভৌ দৌড় কলেজের উদ্দেশ্যে। বাইরে এসে নাস্তা করে নিলাম। কলেজে গিয়ে খুশি মনে ক্লাস করছি। কলেজ ছুটির পর দেখি নাবিলা গেটে দাঁড়িয়ে আছে। তখন আমার মনে পড়লো সুলতানা তো বলেছিল ওর সাথে না ঘুরতে। ওকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম। ওই পারভেজ, কই যাস? বাসায় যাব। তো ওই দিক দিয়ে কেন রিক্সায়? আয়, এসে সাথে যাই। না না, তুই চলে যা, আমি যেতে পারবো। কেন রে, আমার সাথে গেলে কি তোর বউ তোকে মারবে? মনে মনে বললাম মারবে না, তবে তার থেকেও বেশি কিছু হতে পারে। মারবে কেন? তুই জানা। হবে না, আয় রিক্সায় উঠ। এক প্রকার জোর করে রিক্সায় উঠালো। আমি তো রিক্সায় বসে আছি, কিন্তু ভয় করছে যদি সুলতানা দেখে ফেলে। ভয় টেলার ঘামও বেরোচ্ছে। কি রে, আজকে এত ঘামছিস কেন? কই, আসলে খুব গরম পড়ছে তো, তাই তাই বোধ হয়। কচু গরম? বল, সুলতানা দেখে ফেলবে সেই জন্য ভয় পাচ্ছিস? বলে একটা হাসি দিল। কেন জানি না ওর হাসিটা আমার কাছে বিপজ্জনক লাগছে। তারপর নাবিলাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসছি। উপরে দেখে দেখি সুলতানা বেলকনিতে তাকিয়ে আছে। তার মানে কি আমাদের দেখে ফেলেছে? ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দরজায় বেল বাজানোর সাথেই দরজা খুলে দিল। আমি কোনো কিছু না বলে মাথা নিচু করে রুমে চলে গেলাম। ওই মেয়ের সাথে তোর এত কি? কিছু না। কিছু না? তাহলে আজকে ওর সাথে আসলি কেন? আর তোকে না বলেছিলাম কলেজে যাবি না, তারপরে গেলি কেন? নাকি ওকে না দেখলে তোর ভালো লাগে না? দেখো সুলতানা, তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল। চুপ, বেশি কথা বলবি না। তোকে আজকে শাস্তি পেতেই হবে। এই বলে দেখলাম বাইরে গেল। আমি তো আজকে শেষ। কিছুক্ষণ পর আবার ভিতরে আসলো, তবে খালি হাতে আসেনি, জামা কাপড় নিয়ে আসছে। মনে হয় বাসার যত জামা কাপড় ছিল সব নিয়ে আসছে। কি করবে কিছু বুঝতে পারছি না। এগুলো কেন? এখন তুই এগুলো পরিষ্কার করবি, এটাই তোর শাস্তি। হ্যাঁ, এখানে তো পরিষ্কার কাপড় আছে, সেইগুলো নিয়ে আসছো কেন? আর একটা কথা বললে তোর খবর আছে। সুলতানা জামাগুলো রেখে হাতে একটা লাঠি নিয়ে বলছে, যাচ্ছি। ভয়েই তো আমি শেষ। এমের বিশ্বাস নেই, মেরেও দিতে পারে। তাড়াতাড়ি যা। বললাম তো যাচ্ছি। আপনারা থাকেন, বেঁচে থাকলে আবার আসবো আপনাদের মাঝে। যে জামা কাপড় দিচ্ছে আমার মনে হয় আর বাঁচবো না।
দোয়া কইরেন। জামা কাপড়গুলো পরিষ্কার করতে করতে হাতের চামড়া উঠে গেছে। উঠবেই না কেন, এর আগে কখনো নিজের গেঞ্জিটা পর্যন্ত ধুয়ে দেখিনি, যার জন্য বাসায় কাপড় কাচার যা পাউডার ছিল সব দিয়েছি। ফলস্বরূপ আমার হাতের চামড়াগুলো উঠে গেছে। প্রচন্ড মাত্রায় জ্বালা পোড়া করতেছে। কেমন বউ, মনে একটু দয়া মায়া নেই? আমি বুঝি না কেন যে আমাকে বিয়ে করতে গেল। হয়তো এর আগে প্রপোজ করেছিলাম, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য। জামা কাপড়গুলো পরিষ্কার করে ছাদে নিয়ে যাচ্ছি। চারতলায় উঠতে দেখি আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এমনভাবে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছে। জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। হাতটা প্রচন্ড মাথায় জ্বলছে। কিছুক্ষণ পর দেখি মহারানী কোত্থেকে হাজির। তাকে দেখলে কেন জানি না এখন আরো বেশি ভয় লাগছে। কে জানে কখন কোন কাজ করতে বলে। আই, শুয়ে আছিস কেন? ওঠ। কি হয়েছে? ঘর পরিষ্কার করবি কে? আমি করতে পারবো না, অনেক ক্লান্ত লাগছে। তুই করবি, তোর ঘাড়ে করবে। সুলতানা বলেই আবার লাঠিটা হাতে নিয়েছে। আমি কোনো কথা না বলে রুমটা পরিষ্কার করে ফেললাম। আল্লাহ, এ দুঃখের কথা আমি কাকে বলবো যে বিয়ের পরে সব কাজ আমাকে করতে হয়। বন্ধুরা জানতে পারে তো আমি ওদের সামনে দাঁড়াতেই পারবো না। অতঃপর পরিষ্কার করে আবার শুয়ে পড়লাম। একটু খুশিও মনে হচ্ছে। মনে হয় এবার আর কোনো কাজ নেই, এবার একটু শান্তিতে ঘুমানো যাবে। ওই আবার শুয়েছিস কেন? আল্লাহ, আবার কি করার জন্য ডাকছে? তো কি করবো? সে কলেজ থেকে আসার পর থেকে দিয়ে কাজ করাচ্ছ আমাকে দিয়ে। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে, যাও, আমি আসছি। এবার মনে মনে একটু খুশি হলাম যে কাজ নেই। যাই গিয়ে খেয়ে আসি। খাবার টেবিলে বসে আছি দুজনে, তবে আব্বু আম্মুকে দেখছি না কেন? আব্বু আম্মু কোথায়? তাদেরকে দেখছি না। তারা আমাদের উপর তলাতে গেছেন। এখন কথা না বলে চুপচাপ খা। আমি খাবার খাওয়ার জন্য ভাতের প্লেটে হাত দেওয়ার সাথে সাথেই যেন জ্বলে পুরো ছরক্ষর হয়ে যাচ্ছে হাতটা, চামড়া উঠে যাওয়ার জন্য। ভাত না খেয়ে হাতটা দিয়ে বসে আছি, এখনো জ্বলছে। কিরে, খাচ্ছিস না কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কিভাবে খাবো, হাতটা দিয়ে জ্বলে যাচ্ছে। এটা কি সুলতানাকে বলবো? আর বললেই কি লাভ? বললেই কি লাভ হবে? তাই চুপ করে থাকলাম। কিরে, কথা বলছিস না কেন? আসলে আমার কোনো ক্ষুধা নেই, তুমি খাও। কথাটা বললেও ক্ষুধাতে আমার পেটের ভিতরে মনে হচ্ছে কুমির লাফাচ্ছে। ইচ্ছা আছে, তবে খেতে পাচ্ছি না। আমার মনে হয় না যে আজ পর্যন্ত কি এমন পরিস্থিতির শিকার হয়েছে যে সামনে খাবার আছে, খাবার ইচ্ছেটাও তীব্র, কিন্তু খেতে পাচ্ছে না। সুলতান কি বুঝতে পারছে না কেন খাচ্ছি না? আমার হাতের দিকেও একবার লক্ষ্য করেনি, পরে দেখেনি যে কি হয়েছে। টেবিলে খাবার রেখেই উঠে যাচ্ছিলাম হাতটা ধোয়ার জন্য, কারণ যন্ত্রণাটা সহ্য করা দায়। ওই, উঠছিস কেন? খা বলছি। বললাম তো ক্ষুধা নেই। মিথ্যা কথা বলবি না। কেন খাবি না সেটা বল। আমি জানি তোর ক্ষুধা লেগেছে, কারণ কালকে রাত থেকে তুই ভাত খাসনি। ভাত খাবো কিভাবে? তুমি কি খেতে দিচ্ছ? এখন আবার সাদা সাদা হচ্ছে। হ্যাঁ, টপ অভিনেত্রী মানতে হবে, এমনি খাবো না। এমনি মানে? ভালো কথা, সেই কখন থেকে দেখছি তোর হাতটা টেবিলের নিচে রাখা। কি হয়েছে হাতে? যাক বাবা, এতক্ষণ চোখ পড়েছে, দেখি আমি একটু অভিনয় করে পারি কিনা। কিছু না। তোকে হাত উঠাতে বলেছি। আস্তে আস্তে হাত ধরে টেবিলের উপর উঠালাম। সুলতানা দেখার সাথে সাথেই প্রায় কাঁদো কাঁদো অবস্থা। বুঝলাম না কেন তোর হাতে এই অবস্থা হয়েছে, আমাকে একবারও বললি না? সুলতানা নরম শুরু হয়তো এখনই খেতে দেবে। না না, তেমন কিছু না। বললেই হলো। আমি না হয় রাগের মাথায় বলেছিলাম, তাই বলে হাতের অবস্থা এমন হয়ে গেছে। আমাকে বলবি না? বললাম তো কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, তুমি খেয়ে নাও। চুপ, আর একটা কথা বলবি না। আয়, তোকে খাইয়ে দিচ্ছি। আমি আর না করলাম না। সুলতান আমাকে খাইয়ে দিচ্ছে আর কান্না করছে, তবে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। বউরাতে খাওয়ার মজাটাই আলাদা। এটা সেই বুঝতে পারে যার বউ নিজ হাতে তাকে খাইয়ে দেয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। অনেকটা ক্লান্ত লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ বুকের উপর কিছুটা চাপ অনুভব করা। চোখটা খুলে দেখি সুলতান আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বাইরে আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, তাই জানালাটা খুলে দিলাম। চাঁদের আলোটা যেন সুলতানার মুখের উপর এসে পড়েছে, আর যেটা আমাকে খুবই আকর্ষণ করছে ওর কাছে। এই ঘুমন্ত মুখটা যে আমি প্রতিনিয়ত দেখতে চাই এই চাঁদনি ভরা রাতে। দরকার হলে রাতে কখনো ঘুমাবোই না, যেন ওর ওই ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রাত পার করে দিতে পারি। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম সেটা হয়তো বলতে পারবো না। সুলতানের কথা যেন বাস্তবে ফিরে এলাম। এতক্ষণ এক অজানা রাজ্যের মাঝে হারিয়ে গেছিলাম। কি দেখো? পড়ি। পাগল হয়ে গেলে নাকি? এখানে পরি কোথা থেকে এলো? এই যে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। যা দুষ্ট, এখন কথা না বলে ঘুমাও। সুলতানা লজ্জা যেন মুখটা লাল হয়ে গেছে, চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি মন খারাপ করে বললাম,
তোর কেন যে সুলতান ওঠে পড়লো, কি সুন্দরভাবে রাখিয়েছিলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি শান্তিতে, কারণ কলেজে যেতে হবে না। কিন্তু সেটা মনে হয় আমার কপালে নেই। কি হয়েছে, ডাকছো কেন এখন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, কোথায় যাবো? মার্কেটে। এত সকালে কি কি করবে? একটু পরে গেলেও তো হবে। না, হবে না, দুপুরে অনেক রোদ, এখন চলো। যাচ্ছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। আমার কপালে মনে হয় এখন আর ঘুম হবে না। রোজ একটা না একটা বিষয় নিয়ে ঘুম থেকে তুলে দেবে। ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। মার্কেটে এসেছি সকালে, এখন দুপুরে তো চলতো, এখনও তার কেনাকাটাই শেষ হয়নি। আজকে বুঝতে পারলাম কেন ছেলেরা মেয়ে মানুষের সাথে মার্কেটে আসে না। সে নিজের জন্য প্রায় 3টা শাড়ি, জুতো, কসমেটিক্স সামগ্রী নিয়েছে, আর আমার জন্য মাত্র একটা গেঞ্জি। এ দুঃখ আমি কোথায় রাখবো? আই চলো। আবার কোথায় যাবো? নাকি এখন মার্কেট শেষ হয়নি? মার্কেট করা শেষ, এখন রেস্টুরেন্টে চলো। চলো। প্রচন্ড ক্ষুধা লাগছে, রেস্টুরেন্টে গিয়ে দুজনে খেয়ে নিলাম। এখন চলো। কেন, বাসায় নাকি আর মার্কেট করবে? না, সিনেমা দেখবো, চলো। আল্লাহ, এই কর্মের পালায় পড়েছি। আমার বাবার মনে হয় অল্প দিনে এই সব সম্পদ শেষ হয়ে যাবে। দুজনে মিলে সিনেমা হলে ঢুকলাম। ভালো সুন্দর একটা রোমান্টিক ছবি চলছে। সিনেমা হল থেকে বের হয়ে রিক্সায় উঠতে যাবো, তখন দেখি নাবিলা দাঁড়িয়ে আছে, হয়তো সিনেমা দেখতে আসছিল। কিরে পারভেজ, কেমন আছিস? আমি কি কথা বলবো না বলবো সেটাই ভাবছি, কারণ পাশে যে সুলতানা দাঁড়িয়ে আছে। মার্কেট করতে এসেছিস বুঝি? তুই কি সিনেমা দেখতে এসেছিলি? আচ্ছা চল একসাথে বাসায় যাই, নাকি ভাবির সাথে যাবি? আমি কি বলবো বুঝতে পারছি না। কথা বলার পরে হঠাৎ করে নাবিলা আমার হাতটা জোর করে ধরলো। বুঝতে পারছি না কেন। আমার হাত ধরা দেখে তো সুলতানা রেগে একাকার। কোনো কথা না বলে সুলতানা হাঁটা শুরু করে দিল। আমিও নাবিলের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সুলতানার পিছনে দৌড় দিলাম। সেদিকে রিক্সায় উঠছে। আমি দৌড়ে যাওয়ার আগেও রিক্সা নিয়ে চলে গেল। খুব রেগে আছে মনে হয়, না জানি আজকে বাসায় গেলে আমার কপালে কি আছে। আমি একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমি যাই, আপনারা দোয়া করেন যেন রাগ ভাঙাতে পারি। অবশ্যই আগে কখনো রাগ ভাঙানোর চেষ্টা করিনি, কারণ আমি তো পারি না। যদি রাগ না ভাঙে তাইলে আমি শেষ, আর খুঁজলে হয়তো আমার পাওয়া যাবে না। সুলতানের পেছন পেছন আমিও বাসায় চলে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে দেখি দরজা বন্ধ করতে যাবে, আমি গিয়ে ধাক্কা দেওয়ার সাথে সাথে সুলতানের পেছনে পড়ে গেল। আল্লাহ, আসছি তো রাগ ভাঙাইতে, কিন্তু এখন তো মনে হয় রাগ আরো বাড়াই দিয়েছি। সেখান থেকে উঠেই সুলতানের আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছি, কিন্তু খুলছে না। আবার কোনো কিছু করে বসবে না তো? আমার মনে হয় করবে না। বাইরে থেকে এত ডাকাডাকি করছি, ডাকছি, কিন্তু দরজা খোলার নামই নিচ্ছে না। কি করি? হ্যাঁ, এটা বুদ্ধি পাইছি। এই সুলতানা, দরজা খুলবা নাকি ওই নাবিলার কাছে যাবো? কথাটা বলার সাথে সাথে দরজাটা খুলে আমার কলার ধরে ভিতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। তোর আমিও যে কি বলি না বলি, শুধু শুধু রাগ বাড়ায় দেই। এখন কি করবে আমার সাথে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে একটা বিষয় খেয়াল করে দেখলাম, সুলতান আমাকে কিছুই বলছে না, শুধু কেঁদেই চলেছে। চোখ দিয়ে যেন ঝর্ণার মতো পানি বের হচ্ছে। কেন জানি না ওর কান্নাটা আমার সহ্য হচ্ছে না। হাতটা বাড়িয়ে দিয়ে ওর চোখের পানি মুছে দিতে গেলাম, এক ঝটকে আমার হাতটা ফেলে দিল। অন্য মেয়েদের সাথে প্রেম করে এখন আর আমাকে ভালোবাসা দেখাতে হবে না। কেন? আমি আবার কোন মেয়ের সাথে প্রেম করলাম? কেন? ওই যে ওই মেয়েটার সাথে, নাম কি যেন, নাবিলা। হাজো, আমি আবার কখন ওর সাথে প্রেম করলাম? প্রেম না করলে ও ওভাবে গায়ে পড়ে কথা বলছে কেন? কি মনে করেছিস আমি কিচ্ছুই বুঝবো না? দেখো, তুমি যেটা ভাবছো সম্পূর্ণ ভুল। আমাদের মাঝে তেমন কিছুই নেই। নেই তাহলে আজকের পর থেকে তুই আর ওর সাথে কথা বলবি না, বল রাজি? আচ্ছা, বলবো না। এবার খুশি তো? মনে থাকবে তো? মরার আগ পর্যন্ত। এখন চলো, খেয়ে আসি, প্রচন্ড ক্ষুধা লাগছে। চলো। দুজনে মিলে খেতে চলে গেলাম, তারপর খাবার খেয়ে রুমে চলে গেলাম। আচ্ছা সুলতানা, চলো ছাদে যাই। পাগল নাকি, এত রাতে কেউ ছাদে যায়? কোথায়? রাত তো মাত্র 8টা বাজে। না, এখন ছাদে গিয়ে কি করব? তোমাকে দেখবো। কেন, এখানে দেখা যাচ্ছে না বুঝি? না, দেখা যাচ্ছে না, চলো। যেতে পারি, তবে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। তোমাকে নিয়ে যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি, তাহলে একেবারে উপরে উঠে যাব। কি বললি? যা, আমি যাবই না। ঠিক আছে, নিচ্ছি, চলো। তারপর সুলতানাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ভালো লাগছিল, একদম শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ছবির মতো লাগছে। ওকে নিয়ে ছাদে চলে এলাম। হাতটা লেগে গেছে, ব্যথা করছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। দেখছো আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে? সেটা তো রোজই ওঠে। হ্যাঁ ওঠে, তবে আজকে চাঁদটা যেন একটু বেশি সৌন্দর্য।
সুন্দর লাগছে, তবে তার থেকে বেশি সুন্দর লাগছে তোমাকে। পাম দিবা না। সত্যি আমি বাম দিচ্ছি না, আসলে তোমাকে অনেক সুন্দর লাগছে। হুম। সুলতানা কিছু বললো না, লজ্জা পেয়েছো হয়তো। সুলতানা, একটা কথা জিজ্ঞেস করি, হুম। তুমি কি আমাকে ভালোবাসো? না। তাহলে বিয়ে করলে কেন? ইচ্ছে হয়েছে তাই। সত্যি কি ভালোবাসো না? আই কথা বোঝো না তুমি, সব কথা বলতে হয় নাকি? তাহলে সবসময় আমার উপর রাগ দেখাও কেন? আমি ভয় পাই না বুঝি? করবো, 100 বার করবো, সেটা আমার ইচ্ছে। ওকে। আর হ্যাঁ, আজকের পর থেকে যদি আমি দেখি কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে কিন্তু। বলতে হবে না, আমি জানি। হুম। আচ্ছা সুলতান, আজকে চারটা কত সুন্দর, আমার খুব ইচ্ছে করছে এই খোলা আকাশের নিচে বসে তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। হুম, আসো। সুলতানা বসে পা ছড়িয়ে দিল, আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর ও আলতো করে আমার মাথার চুলগুলো নাড়াচাড়া করছে। সুলতানা, চলো না, স্নান করি। পাগল নাকি, এত রাতে কেউ গোসল করে? গোসল করবো না তো, চন্দ্র স্নান করবো, শুধু তুমি আর আমি। যা দুষ্ট, আমি পারবো না। সুলতানা কথাটা বলে দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল। কেন? তাহলে বাসর রাতে করেছিলে কেন? ওই, তোমার লজ্জা করে না? কেন করবে, তুমি তোমার বউ। ঠিক আছে, তবে যেভাবে কোলে করে নিয়ে এসেছিলে সেইভাবে নিয়ে যেতে হবে। এটা কোনো ব্যাপারই না। সুলতানাকে করে তুলে নিয়ে দুপা যেতেই ফোনটা বেজে উঠলো। সালার কোন আসার সময় পেল না, কি সুন্দর রোমান্টিক মুডে ছিলাম। ফোনটা বের করে হাতে ধরে আছে, কিন্তু ধরছি না। মনে মনে নাম্বারটাকে 101 গাড়ি দিলাম। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? কে ফোন দিয়েছে? নাবিলা। বলার সাথে সাথেই গলাটা ধরে ফেলেছে। এ কি করছো? মরে যাবো তো। মর, তোকে আজকেই মেরে ফেলবো। এত রাতে কি কথা যে ফোন দিবে? এই ছাড়ো, মরে যাবো তো। আমি তো মজা করছিলাম, আসলে সিম কোম্পানি থেকে ফোন দিয়েছে। দেখো, সুলতানা দেখার সাথে সাথে যেন আরো রেগে গেল, কিন্তু কিছু বলেনি। তারপর দুজনেই এক অট্ট হাসি দিয়ে জড়িয়ে ধরলাম দুজনকেই। আচ্ছা শোনো, আমার যখন রাগ হবে তখন তুমি ভাঙাবা, ঠিক আছে? কেন? যদি না ভাঙাও তাহলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। হুম। না না, আমার হাড্ডি ভাঙার দরকার নেই, তবে আমি কিন্তু রাগ ভাঙাতে পারি না। যতটুকু পারি চেষ্টা করব, কিন্তু কিছু করতে পারবো না। হুম। এখন চলো। কোথায়? ওই যে চন্দ্র স্নান করবো বলেই সুলতানাকে কোলে করে নিজের রুমে নিয়ে চলে এলাম। তারপর দিলাম ভালোবাসার সমুদ্রে ডুব।